আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে কি ভীত, ওকে। আই এম অ্যাফ্রেড মানে আমি ভীত বা আমি ভয় পাচ্ছি। আই ক্যান অনলি টেল ইউ, ক্যান মানে কি পারা, আই ক্যান মানে আমি পারি, অনলি মানে শুধুমাত্র, টেল ইউ মানে তোমাকে বলতে, মানে আমি তোমাকে শুধুমাত্র বলতে পারি, ভেরি লিটিল, ভেরি লিটিল মানে খুব ছোট্ট পরিমাণ, ইন দিস লেটার্স এই চিঠিগুলোর মাধ্যমে। মানে সে চিঠিতে কত এমন গল্প লিখে দেবে, একটা বইয়ে অনেক গল্প লেখা থাকে, কিন্তু সে তার বাবা যদি চিঠি লেখা শুরু করে কত চিঠি লিখবে যে তাকে অনেক কিছু জ্ঞান দিয়ে দেবে, পারবে না। তো সেই জন্য বলছে যে আমার ভয় লাগে যে আমি এই চিঠিগুলোর মাধ্যমে তো একটু জ্ঞানই তোমাকে বলতে পারবো, অফ মাইন্ড মানে আমার। তার বাবা বলছে, জওহরলাল নেহরু তার মেয়েকে বলছে যে আমার এই চিঠিগুলোর মাধ্যমে আমি তোমাকে মাত্র একটু জ্ঞান বা নলেজ দিতে পারবো, ওকে। সেই জন্য আমি কি ভীত, ওকে, কারণ আমি চাই যে তুমি অনেক কিছু শিখো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমাকে প্রচুর পরিমাণ চিঠি লেখা আমার পক্ষে সম্ভব নয়, তো আমার এই চিঠিগুলোর মাধ্যমে আমি তোমাকে খুব কম নলেজই দিতে পারবো। বাট কিন্তু দ্যাট লিটিল ওই ছোট্টটাই, ওই ছোট্ট মানে কি ওই ছোট্ট পরিমাণ চিঠি বা ওই ছোট্ট জ্ঞান, আই হোপ আমি আশা করি, হোপ মানে কি রে আশা করা, আই হোপ মানে আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, ইন্টারেস্ট ইউ মানে কি জানিস, তোমাকে আগ্রহ করে তুলবে, ওকে। উইল ইন্টারেস্ট ইউ মানে তোমাকে আগ্রহ করে তুলবে, এই যে বলছে না আই হোপ উইল ইন্টারেস্ট ইউ মানে এটা তোমাকে আগ্রহ করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবতে সাহায্য করবে। তাহলে আবার এই লাইনটা আমি একবার পড়াচ্ছি, বাট দ্যাট লিটিল কিন্তু এই ছোট্ট পরিমাণ জ্ঞান বা ছোট্ট পরিমাণ চিঠি, ছোট্ট পরিমাণ চিঠির মাধ্যমে তো সে একটু জ্ঞান দেবে বা তার নলেজটা শেয়ার করবে, এই ছোট্ট পরিমাণ যে জ্ঞান আমি তোমাকে দিতে পারবো, আই হোপ আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ মানে তোমাকে আগ্রহী করে তুলবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক এবং তোমাকে ভাবতে সাহায্য করবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল মানে গোটা বিশ্বকে গোটা ভাবতে সাহায্য করবে। মানে তার মেয়ে যে ইতিহাস পড়েছে, তার মেয়ে কোথাকার ইতিহাস পড়েছে, শুধু ভারত আর ইংল্যান্ডের, কিন্তু তার বাবা বলছে যে আমি যে চিঠিগুলো লিখবো তোমাকে, তুমি গোটা বিশ্বের মানুষের সম্পর্কে জানার তোমার মধ্যে আগ্রহ জেগে যাবে, ওকে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট মানে এই পৃথিবীতে অন্যান্য মানুষদের সম্পর্কে তোমার জানার আগ্রহ বেড়ে যাবে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে আমাদের ভাই এবং বোন হিসেবে। তাহলে জওহরলাল নেহরু গোটা বিশ্বের মানুষকে কি বলতেছে, ভাই এবং বোন। গোটা বিশ্বের মানুষকে বলেন এই তুই হচ্ছে দুবাই থাকুক তুই অপর, তুই পাকিস্তানে থাকুক বা তুই হচ্ছে যে চীনে থাকুক তুই চায় না, আমাদের তোরা ভাই বোন নয়, আমাদের ভাই বোন শুধু আমাদের পাড়ার ছেলেমেয়েরা। এরকম জওহরলাল নেহরু বলতেছে কি যে শুধুমাত্র ভারতের মানুষের সম্পর্কে আমরা জানবো না, গোটা বিশ্বে যত ভাই বোন আছে, ভাই বোন মানে গোটা বিশ্বে যত মানুষ আছে সবাইকে ভাই বোনের সঙ্গে তুলনা করছে। বিবেকানন্দ আমেরিকাতে গিয়ে কি বলেছিল, আমেরিকাতে গিয়ে শিকাগোর যে সম্মেলন হয়েছিল সেখানে গিয়ে কী বলেছিল যে আমেরিকার সবাই আমার ভাই বোন, তোমরা আমার ভাই বোন। সেটা শুনে আমেরিকার সবাই অবাক হয়ে গেছিলো যে এরকমভাবে মানে এত ভালোবাসা দিয়ে আমাদেরকে ভাই বোন বলে দিল এত সহজে। আমরা কাউকে ভাই বা বোন কখন বলি, যখন তাদেরকে প্রচুর ভালোবাসি। তো কিন্তু বিবেকানন্দ গিয়ে তাদেরকে যা ভাই বোন বলে দিয়েছিল তারা প্রচুর বিবেকানন্দর মানে ফ্যান হয়ে গেছিলো, এটা বলতে পারো। তো জওহরলাল নেহরু বলছে যে গোটা বিশ্বের মানুষ আমাদের কি ভাই বোন। শেষ লাইনটা আরেকবার দেখ যে অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট মানে গোটা পৃথিবীতে যে অন্যান্য যে মানুষেরা আছে, আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমাদের ভাই এবং বোন। হোয়েন ইউ গ্রো আপ মানে যখন তুমি বড় হবে, গ্রো মানে বড় হওয়া, বলে একটা গাছ বড় হচ্ছে, দ্য প্ল্যান্ট ইজ গ্রোয়িং, ওকে, গাছটি বড় হচ্ছে। হোয়েন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে, ইউ উইল রিড মানে তুমি পড়বে, এটা ফিউচার টেন্স আছে। ইউ উইল রিড মানে তুমি পড়বে অ্যাবাউট দ্য স্টোরি অফ দি আর্থ, অ্যাবাউট দ্য স্টোরি মানে গল্প, অফ দি আর্থ মানে পৃথিবীর। যখন তুমি বড় হবে পৃথিবীর গল্প পড়বে। কোন সাবজেক্টে আমরা পৃথিবীর গল্প পড়ি রে? ভূগোলে। পৃথিবীর গল্প পড়বে, অ্যান্ড হার পিপলস এবং তাদের মানুষজন সম্পর্কে, তার মানুষজন সম্পর্কে। এই দেখ আমরা হচ্ছে যে পার্সনিফিকেশন বলে তোরা একটা জিনিস শিখবি, সেটার মানে হচ্ছে যখন আমরা জড় বস্তুকে প্রাণীর সাথে তুলনা করি, ওকে। যদি আমি বলি চাঁদ তার মুখ লুকিয়ে নিয়েছিল, ওখানে চাঁদ তার, ওই তারের জায়গায় আমি হিজ লিখবো না হার লিখবো। হিজ মানে কি পুরুষ বোঝায়, হার মানে মহিলা বোঝায়। তো চাঁদকে আমরা ইংলিশে মহিলার সাথে তুলনা করি বা মেয়েদের সাথে তুলনা করি। সেই জন্য আমি কি লিখবো যে দ্য মুন হিট হার ফেস মানে চাঁদ লুকিয়েছিল তার মুখ, বুঝতে পারছো? সেরকমই দেখ পৃথিবীকে মেয়ের সাথে তুলনা করা হয়। আমরা বলি না যে ধরতি মাতা, এরকম হিন্দিতে বলি তো, ধরতি মাতা মানে কি
যে পৃথিবীকে আমরা মায়ের সাথে তুলনা করছি, কারণ কি পৃথিবীতে আমরা জন্ম হয়েছি, তো পৃথিবী আমাদেরকে কোলে করে মানুষ করছে, তো সেই জন্য আমরা পৃথিবীকে মায়ের সাথে তুলনা করি, সেই জন্য এটা মহিলা বোঝাচ্ছে। সেই জন্য এখানে বলছে দেখ অ্যান্ড হার পিপলস, হার কথাটা কেন দিচ্ছে বুঝতে পারছো, কারণ পৃথিবীকে মেয়ের সাথে তুলনা করা হচ্ছে, হার পিপলস, এবং সেই সব মানুষদের সম্পর্কে তুমি গল্প পড়বে। পৃথিবীর গল্প আমরা কোথায় পড়ি? ভূগোলে। এবং পৃথিবীর উপর যেসব মানুষ আছে তাদের গল্প আমরা কোথায় পড়ি? কোন সাবজেক্টে পড়ি? ইতিহাসে। ইন ফ্যাট বুকস, মোটা বইয়েতে। তাহলে বলছে যে তুমি যখন বড় হবে তখন তুমি পৃথিবীর গল্প পড়বে এবং এই পৃথিবীর ওপর যেসব মানুষ আছে তাদের গল্প পড়বে। কোথায় পড়বে? মোটা মোটা বইয়ে পড়বে। তোরা বলবি আমরা অত বই পড়বো না, আমরা তো হচ্ছে আচ্ছা পাতলা বই পড়বে। দেখ তুমি মোটা মোটা বইয়ে পৃথিবীর গল্প পড়বে এবং তার উপর যে মানুষেরা আছে তাদের গল্প পড়বে। ওকে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড, ফাইন্ড মানে কি রে? খুঁজে পাওয়া। ইউ উইল ফাইন্ড মানে তুমি খুঁজে পাবে, ইট মোর ইন্টারেস্টিং, এটা আরও বেশি আগ্রহজনক, দেন এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের থেকে। আচ্ছা তোদের বল, যেগুলো হচ্ছে যে এমনি গল্প, এই যে কার্টুনে যেসব গল্পগুলো দেখো, একটা মেরে দিলে উড়ে চলে গেল, সেখানে চলে গেল, তারপর ভূত হয়ে গেল, সে ভূত হয়ে চলে এলো, এইসব গল্প পড়তে বেশি ভালো লাগে না তুই পৃথিবীর যদি গল্প পড়ো, যে একসময় পৃথিবী ছিলই, সূর্য থেকে পৃথিবী মানে এক অন্য নক্ষত্র আকর্ষণ করে টেনে নিয়েছিল, সেখান থেকে গ্রহ উৎপন্ন হয়েছিল, প্রথমে পৃথিবী পুরো আগুনের একটা গোলা ছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে পুরো বরফ হলো চারদিকে, তারপরে আস্তে আস্তে মানুষ জন্মালো, প্রাণী জন্মালো, সেখানে প্রাণী থেকে আস্তে আস্তে মানুষ হলো। এই যে সত্যিকারের গল্প, এটা বেশি ইন্টারেস্টিং না হচ্ছে ওই সব মানে গল্পগুলো বেশি ইন্টারেস্টিং যেগুলো তোরা টিভিতে দেখো? কোনটা বেশি মানে ইন্টারেস্টিং? যেটা সত্যি সেটা আমাদের বেশি আকর্ষণ করে, তাই তো? সত্যিকারের গল্প পড়তে কার না ভালো লাগে? তাহলে বলছে উইল ইট মোর ইন্টারেস্টিং, এটা হচ্ছে ইউ উইল ফাইন্ড মানে তুমি পাবে, ইট মানে এটাতে মোর ইন্টারেস্টিং দেন এনি আদার স্টোরি অর নোভেল। স্টোরি অর নোভেল মানে যেগুলো আমরা সাহিত্যে পড়ি, তারা বাংলাতে স্টোরি আর নোভেল পড়তো, ইংলিশেও আমরা স্টোরি পড়ি এবং নোভেল পড়ি এবং গল্প কবিতা পড়ি। তো জওহরলাল নেহরু তার মেয়েকে বলতেছে, দেখ জওহরলাল নেহরু তার মেয়েকে বলতেছে যে তুমি যখন বড় হয়ে পৃথিবীর গল্প পড়বে এবং তার মানুষের সম্পর্কে পড়বে, সেটা বেশি আরও আকর্ষণীয় হবে, সেটা বেশি আরও আকর্ষণীয় হবে নর্মাল কোনো গল্প উপন্যাস কবিতার থেকে। এখানে যদি কবিতা বলা নেই, বলছি যে গল্প এবং উপন্যাসের থেকে। উপন্যাস মানে কি জিনিস জানো? মোটা মোটা একটা বই ধর, এরকম মোটা বই একটা গল্প, সেগুলোকে উপন্যাস বলা হয়। ওকে, শর্টে বললাম। যেমন মহাভারত অনেক বড়ই, তো রামায়ণ অনেক বড়ই মানে স্টোরি গল্প, তো ওগুলোকে তারা নোভেল এখন ধরতে পারো, যদি ওগুলো এপিক। দেখ তাহলে কি বলছে যে ওই সব গল্প পড়ার থেকে সত্যিকারের যখন তুমি ভূগোল ইতিহাস পড়বে, সেগুলো আরও বেশি আগ্রহ মানে তোমাকে ইন্টারেস্ট করে তুলবে, আগ্রহী করে তুলবে, ইন্টারেস্টিং। দ্যাট ইউ মে হ্যাভ রেড, যেগুলো হয়তো তুমি পড়েছো। মানে তার মেয়েকে সে বলছে যেই সব গল্পগুলো তুমি সাহিত্যে পড়েছো, মানে যেসব কবিতা নোভেল মানে আর স্টোরিজ গল্পগুলো, সেগুলোর থেকে যখন তুমি বড় হয়ে ভূগোল পড়বে, ইতিহাস পড়বে, সেগুলো আরও তোমাকে আগ্রহী করে তুলবে জ্ঞানের জন্য, রাইট? এটা একটু দেখ ভালো করে। এই ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখতে পাচ্ছ? এটা কি বল? এটা এক সময় পৃথিবী ছিল আমাদের। আমরা যে পৃথিবীতে এখন বসবাস করছি, আমাদের পৃথিবীটা এক সময় কীরকম ছিল? এইরকম ছিল। ওকে, কীভাবে তৈরি হয়েছিল? সব থেকে যেটা তোরা ভূগোলে বড় হয়ে পড়বি 11-12, যে সব থেকে যেটা মানুষ মানে থিওরি আছে, সেটা হচ্ছে যে এক সময় কোনো একটা বড় নক্ষত্র সূর্যের পাশ দিয়ে গিয়েছিল। সেটা এতটাই বড়, তার আকর্ষণ শক্তি প্রচুর বেশি, তো সেই জন্য সে সূর্য থেকে যে মানে সূর্যের যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো টেনে নিয়েছিল। ওকে, টেনে যেগুলো নিয়েছিল সেগুলো পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে বিভিন্ন মানে ঘুরতে আছে, তো সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে আর কোনো জিনিসকে তোরা দেখবি হাতে করে যদি ঘুরাও, সেটা আস্তে আস্তে গোল হয়ে যায়। তো সেরকমই গ্রহ হচ্ছে এরকম ঘুরতে ঘুরতে গোল টাইপের হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে থিওরি আছে যে সূর্য থেকে জিনিস মানে মেটেরিয়াল টানা হয়ে গিয়েছিল অন্য কোনো নক্ষত্রের দ্বারা, সেই জন্য গ্রহ মানে সৃষ্টি হয়েছে। এরপর দেখ এই যে পৃথিবীর এইরকম আমাদের একসময় পৃথিবী ছিল, চারদিকে শুধু আগুন। আমরা এরকম নরক বলতো যে নরকে যাবে চারদিকে আগুন, আমাদের এই পৃথিবীটাই একসময় এরকম নরক ছিল। ওকে, তারপরে আস্তে আস্তে কি হলো? ঠান্ডা হতে শুরু করলো। ওকে, এরকম গোটা পৃথিবী জুড়ে শুধু বরফ আর বরফ ছিল, তাই তো? এটা যদিও কয়েক মানে 100 কোটি বছর লেগে গেছে, তাই তো, বিলিয়নস অফ ইয়ার্স। তারপরে আস্তে আস্তে এখন আমাদের বর্তমানে পৃথিবী এই অবস্থায় আছে। ওকে, দেখ এক সময় পুরো আগুনের গোলা ছিল, এক সময় এরকম ছিল, তারপরে এরকম হলো। মানে তুই ভাবতে পারছো যে জায়গাতে তোরা বসে আছো সেই জায়গাটা খানিকটা এরকম ছিল একসময়, তাই তো? এগুলো তো আমরা কোথায় পড়ি? কোন সাবজেক্টে পড়ি? কোন সাবজেক্টে এইসব গল্পগুলো আমরা পড়ব? ভূগোলে। দেখ এবার জওহরলাল নেহরু বলতেছে যে ইউ নো মানে কি রে? তুমি জানো। অফকোর্স মানে অবশ্যই,
এগুলো শেষে লিখে দেবো। অফকোর্স মানে অবশ্যই, ইউ নো অফকোর্স মানে তুমি অবশ্যই জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড যে আমাদের পৃথিবী খুবই খুবই পুরনো। ছবিতে দেখলি যে আমাদের পৃথিবীটা বিলিয়নস অফ ইয়ার্স পুরনো, 1 বিলিয়ন মানে 100 কোটি, তাহলে বিলিয়নস অফ ইয়ার্স পুরনো আমাদের এই পৃথিবী। এখানে জওহরলাল নেহরু বলছে মিলিয়ন অ্যান্ড মিলিয়নস। 1 মিলিয়ন মানে বলে না 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন মানে কত? 10 লক্ষ। 10 লক্ষকে কত কী বলা হয়? 1 মিলিয়ন। দেখ বলছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস মানে লক্ষ লক্ষ অফ ইয়ার্স ওল্ড, মানে আমাদের এই পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো। ওকে, অ্যান্ড ফর আ লং টাইম, এবং ফর আ লং টাইম দীর্ঘ সময় ধরে, ফর আ লং টাইম মানে দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন, MEN মেন মানে মানুষ। ওকে, মেন মানে পুরুষ ভাবিস নি, তোরা গ্রামারে পড়ছু মেন মানে পুরুষ আর উইমেন মানে মহিলা, এখানে মেন মানে পুরো মানুষকে বোঝাচ্ছে। তাহলে দেয়ার ওয়ার নো মেন মানে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না এক সময়। ওকে, ওই বইয়ের দিকে তাকা, টেক্সট বই কথা তোর, বইয়ের দিকে দেখ। এই পৃথিবী আমাদের লক্ষ লক্ষ বছরের পুরনো। একটা সময় ছিল যখন হচ্ছে এই পৃথিবীর ওপর কোনো মানুষ ছিল না। মেন অর উমেন, সরি এখানে বলছে যে একটা সময় ছিল যখন কোনো এখানে মানুষ ছিল না। মানুষ মানে মেন আর উমেন মানে পুরুষ এবং মহিলা, কেউই এখানে ছিল না। ওকে, এখানে দুটাই উল্লেখ করে দিচ্ছে। অনেক জায়গায় শুধু মেন বলেই গোটা মানুষকে বুঝিয়ে দেয়, কিন্তু এখানে জওহরলাল নেহরু মেন অ্যান্ড উইমেন দুটো আলাদা আলাদা বলতেছে। যে একটা সময় ছিল এই পৃথিবীতে দীর্ঘ সময় ধরে কোনো মানুষ ছিল না, মানে কোনো না তো পুরুষ ছিল, কোনো মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড মানে আমাদের এই পৃথিবী অনেক পুরনো। অ্যান্ড ফর লং টাইম এবং দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো ম্যান অর উমেন মানে এই পৃথিবীর উপর কোনো পুরুষ এবং কোনো মহিলা এইসব কিছুই ছিল না, কোনো প্রাণী ছিল না, এটা বলতে চাচ্ছি। লিভিং ইন ইট মানে এটাই বসবাস করেনি। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, বিফোর দ্য মেন মানে মানুষ আসার আগে, কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস মানে একটা সময় ছিল এই পৃথিবীতে শুধু পশুরা বসবাস করতো। ছিল তো অবশ্যই। ডাইনোসরের সম্পর্কে মানে যখন সময়কালে মানুষ ছিল কি? মানুষ ছিল না। যদি মানুষ থাকতো তাহলে ডাইনোসর সব খেয়েও নিত, মানুষ তখন ছিল না। তো ডাইনোসর না, ডাইনোসর একটা হচ্ছে যে যখন ধূমকেতু এসে পৃথিবীতে আঘাত করছিল তখন সব ডাইনোসর ধ্বংস হয়ে গেছিলো। কীভাবে ধ্বংস হয়েছিল এটাও একটা দারুণ ইন্টারেস্টিং স্টোরি, বলবো পরে, আগে পড়ে নি। দেখ, অ্যান্ড ফর আ লং টাইম দেয়ার ওয়ার নো ম্যান অ্যান্ড উমেন দীর্ঘ সময় ধরে কোনো ছেলে মেয়ে ছিল না, এবং কোনো মানুষ যখন ছিল না তার আগে কী ছিল? শুধুমাত্র অ্যানিম্যাল ছিল, পশু ছিল। ওকে, একটা সময় ছিল যে যখন পৃথিবীতে শুধু কারা থাকতো? পশুরা থাকতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস এবং পশুদেরও আগে, বিফোর দ্য অ্যানিম্যালস মানে পশুদেরও আগে, দেয়ার ওয়াজ আ টাইম একটা সময় ছিল, দেয়ার ওয়াজ আ টাইম মানে একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, ওয়েন মানে যখন, নো কাইন্ড অফ লাইফ মানে কোনো ধরনের জীবন, এক্সিস্ট মানে থাকা, নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে কোনো ধরনের প্রাণ ছিল না, অন দি আর্থ মানে পৃথিবীর ওপরে। বুঝতে পারছো? তাহলে জন্মের কী বললো? এক সময় ছিল যখন কোনো মানুষ ছিল না, শুধু পশুরা থাকতো, এবং তারও আগে কোনো পশুও ছিল না। কারা থাকতো? এই পৃথিবীতে কোনো রকমের প্রাণ ছিল না। যখন এই যে দেখালাম এই পৃথিবীটা যখন হচ্ছে এইরকম ছিল, এই যে আগুনের গোলা ছিল, তখন এখানে কোনো প্রাণ থাকার কথা মানে থাকতে পারবে? তো সেই জন্য বলছে যে যখন একটা সময় ছিল যখন কোনো প্রাণী এই পৃথিবীর উপর ছিল না, তারপরে আস্তে আস্তে যখন পৃথিবী ঠান্ডা হলো কিছু কিছু পশু জন্মালো, তখন কোনো মানুষ ছিল না। তারপরে আরও যখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা বলি, এইটা তো ঠান্ডা ছিল প্রচুর, আস্তে আস্তে আরও যখন একটু গরম হলো, এটা একসময় প্রচুর গরম, তারপরে ঠান্ডা হলো পুরো, আবার আস্তে আস্তে গরম হতে শুরু করলো। যখন আরেকটু গরম হলো তখন পশু এবং মানুষও এলো। মানুষ এলো বলতে মানে ইভলিউশনের সাহায্যে এলো, যে মানুষ তৈরি হলো অন্যান্য প্রাণী থেকে। তাহলে দেখ বলছে যে ইট ইজ ডিফিকাল্ট এটা খুবই কঠিন, টু ইমাজিন এটা খুবই কঠিন কল্পনা করা। ইমাজিন মানে কি রে? ইমাজিন মানে কল্পনা করা। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা খুবই কঠিন, টু ইমাজিন মানে কল্পনা করা, দিস ওয়ার্ল্ড মানে এই যে পৃথিবী, অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবী, এটা কাদের পৃথিবী? আমাদের। তো এটা কল্পনা করা খুবই কঠিন যে আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে যেটা, দেখ বলছে যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা কল্পনা করা খুবই কঠিন, দ্যাট দিস আর্থ অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবী, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স মানে আমাদের এই পৃথিবী, হুইচ ইজ সো ফুল টুডে যেটা পুরোপুরি ভর্তি। আমাদের এই পৃথিবীতে এখন কত মানুষ আছে? হ্যাঁ, প্রায় 9 বিলিয়ন। 9 বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে 100 কোটি, প্রায় 900 কোটিরও বেশি মানুষ আমাদের এই পৃথিবীতে এখন আছে। 900 কোটি। কত প্রাণী আছে গোনা সম্ভবই নয়। এখনও তো অনেক প্রজাতি আছে পৃথিবীতে যেগুলো বিজ্ঞানীরাও জানেন। ঠিক আছে, অ্যামাজনের জঙ্গলে এমন এমন কিছু পশু দেখতে পেয়ে যায় যে এগুলো তো আমরা জানতাম যে এরকম পশু আছে বলে, এরকম প্রজাতি আছে বলে। দেখ, তাহলে এখন
এই পৃথিবীতে যেটা প্রাণীদের পুরো ভর্তি, মানে প্রচুর পরিমাণ প্রাণী আছে, এটা কল্পনা করা খুব কঠিন যে এখানে একসময় কেউ ছিল না, এটা একসময় পুরো আগুনের একটা ডালা ছিল, তাই তো? এখানে কোনো প্রাণী ছিল না, কিন্তু আজকে পুরো প্রাণীতে গোটা পৃথিবী ভর্তি। এটা কল্পনা করা সত্যি অবাকজনক নয় কি? অবাক। দেখ তারপরে বলছে হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যাল অ্যান্ড ম্যান, মানে যেটা পুরো অনেক ধরনের মানুষ এবং পশুকে নিয়ে ভর্তি এই পৃথিবীটা, এইটা কল্পনা করা খুব কঠিন যে এখানে একসময় কেউ ছিল না। টু বি উইদাউট দেম, যে এটা ছাড়া, একসময় এটা ছাড়া কোনো প্রাণী ছাড়া পৃথিবী ছিল, এটা কল্পনা করা খুবই কঠিন। তারপর বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট মানে কি রে? দেখ সায়েন্টিস্ট মানে কি বললাম? বিজ্ঞানী। তাহলে এখানে প্লুরাল আছে, সায়েন্টিস্ট আছে মানে বিজ্ঞানীরা। বাট সায়েন্টিস্ট, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস, মানে এবং সেই সব মানুষেরা যারা এই সব সম্পর্কে অনেক গভীরে চিন্তা করেছে এবং পড়াশুনো করেছে, মানে পৃথিবীকে নিয়ে এবং পৃথিবীর ওপর যারা মানুষ আছে তাদের দিকে নিয়ে যারা পড়াশুনো করেছে, সেই সব লোকেরা অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস, মানে এইসব ব্যাপারের ওপরে বলে আমাদেরকে, দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল। তাহলে যেসব লোকেরা মানে যেসব বিজ্ঞানীরা আছে এবং যেসব লোকেরা পড়াশোনা করেছে এইসব পৃথিবীকে নিয়ে, মানুষকে নিয়ে, তারা আমাদেরকে বলে যে দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল, ওয়েন দি আর্থ ওয়াজ টু হট, যখন এই পৃথিবীটা ছিল খুবই গরম। এই যে ছবিটিতে দেখালাম, পৃথিবীটা পুরো মেঘময় ভর্তি, তো পৃথিবীটা ছিল প্রচুর গরম। যারা পড়াশোনা করেছে তারা আমাদেরকে বলে যে পৃথিবীটা ছিল একসময় প্রচুর গরম। ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, মানে যেটা মানে যেখানে কোনো প্রাণী বসবাস করতে পারতো না, এই পৃথিবীটা ছিল একসময় খুবই গরম, যার জন্য কোনো জীবিত প্রাণী, মানে কোনো প্রাণী এর উপর বসবাস করতে পারতো না। এটা সাফিসিয়েন্ট ছিল না, মানে এটা যথেষ্ট টেম্পারেচার ছিল না, প্রচুর বেশি টেম্পারেচার হওয়ার জন্য এখানে কোনো প্রাণী বসবাস করতে পারতো না। অ্যান্ড ইফ, এবং যদি, উই রিড দেয়ার বুকস, এবং যদি, উই রিড মানে কি রে? আমরা পড়ি, দেয়ার বুকস মানে তাদের বই, যদি আমরা পড়ি তাদের বই, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পড়াশুনো করি পাথরদেরকে। পাথরকে পড়াশোনা কীভাবে করবি? শুনে এদিকে সবাই মন দিয়ে, পাথরকে পড়াশোনা করবি কী করে? তোরা তো বলো আমরা তো বই থেকেই পড়াশোনা করি, পাথরকে দেখে পড়াশোনা করতে পারবি? পারবি না। দেখ তোদের হাতে যদি একটা গুটি আছে এরকম বড় বালির সাথে, তোরা সেটাকে নিয়ে কী করো? ফিকে দেও, একটা কুকুর দেখলে তাদেরকে ছুঁড়ে দেও, তাই তো? কিন্তু যারা একটু কিউরিয়াস মানে কৌতূহলী, তারা কি করবে? তারা ভাববে যে এই পাথরটা এলো কোথা থেকে। তোরা বলবি বালি থেকে, কিন্তু বালিটা কোথা থেকে এলো সেটা ভাবছে। হ্যাঁ, নদী থেকে। নদীতে বালিটা কোথা থেকে এসছে? জল থেকে বালি আসে, মাটি থেকে বালি আসে। তাহলে তোদের মাটি থেকে বালিয়া পরিণত করে একবারে বাড়ি করে নিবি কেন? নদী থেকে তুলে আনতেছ। বালি কোথা থেকে আসে সেটা খুঁজতে গেলে তোকে আরও পড়তে হবে। তুই কাউকে না কাউকে জিজ্ঞাসা করবি যে বালিটা নদীতে এলো কোথা থেকে। তাহলে দেখ, তুই তখন তোর মনে যদি প্রশ্ন জাগে তখনই তো তুই উত্তরটা পাবি। কিন্তু তুই পাথরটা পাওয়া মাত্র কী করলো? কুকুরকে ছুঁড়ে দিল, একটা কুকুরের দিকে ছুঁড়ে দিল। তাহলে তোর ওই যে জানার ইচ্ছাটা কি আর থাকলো? কিন্তু তুই যদি ওটাকে নিয়ে একবার ভাবিস যে এটা কোথা থেকে এলো, তাহলে আরও নতুন কিছু জানতে পারবি। তো সেই জন্য এটাকে বলতেছে পড়া, যে পড়া শুধু বইয়ের মধ্যে হয়নি, পড়া প্রত্যেকটা জিনিসের মধ্যে হয়। যে এই গাছটা এত বড় হয়েছে, এই গাছটার বয়স কত হতে পারে? আচ্ছা, এই গাছটা খাবার কোথা থেকে পায়, তাই তো? সালোক সংশ্লেষ থেকে। এটা তো তোরা বইয়ে পড়ে নিয়েছো। একটা বাচ্চা যদি ভাবে যে এই গাছটা তো খাবার খায়নি, তাহলে এটা বেঁচে আছে কী করে? তো তাহলে তার মনে একটা মানে প্রশ্ন জাগলো, সেটার জন্য সে আরও জ্ঞান পাবে, তো প্রশ্নের উত্তর পাবে কারো না কারো কাছ থেকে। তাহলে এটাকে জওহরলাল নেহরু বলছে পড়াশুনো, যে আমরা বই পড়ে জানতে পারবো। কাদের বই পড়বো? যারা এইসব নিয়ে পড়াশোনা করে, যারা বিজ্ঞানী, তাদের বই পড়লে আমরা জানতে পারবো যে আগে পৃথিবী কেমন ছিল, পৃথিবীর মানুষ কেমন ছিল। কিন্তু আমরা আরও একভাবে জানতে পারবো, সেটা হচ্ছে প্রকৃতিকে পড়াশোনা করে। প্রকৃতিকে পড়াশোনা করে মানে প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে যদি আমরা দেখি, তাহলে সেই জিনিসগুলোকে দেখে আমরা বুঝতে পারবো। আমাদের মনে প্রশ্ন জাগবে যে এইটা কীভাবে এলো, ওটা কীভাবে এলো। তখন আমরা এইভাবে জানতে পারবো যে পৃথিবী আমাদের কীভাবে সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এখানে কি বলছে যে অ্যান্ড ইফ উই রিড, যদি আমরা পড়ি দেয়ার বুকস, তাদের বই, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পড়াশোনা করি পাথরকে। পাথরকে পড়াশোনা করি মানে বুঝতে পারছো যে পাথরকে দেখে তুই ভাববি যে এই পাথরটা এলো কোথা থেকে। তাহলে এবং যদি আমরা পাথরকে পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিলস, এবং জীবাশ্মকে পড়াশোনা করি। জীবাশ্মকে মানে তোরা জীবাশ্ম কি জিনিস জানিস তো? যে কোনো প্রাণী যদি মাটির নিচে চাপা পড়ে যায়, তাদের হাড়গুলো রয়ে যায়, তারপর সেটা জীবাশ্ম হয়ে যায়। তো যদি আমরা জীবাশ্মকে পড়াশোনা করি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, জীবাশ্ম কী জিনিস ব্যাকেটে লিখে দিয়েছে, যে আমাদের প্রাণীদের যে রিমেন যেটা রয়ে যায় মৃত্যুর পরে, সেটাকে জীবাশ্ম বলে। তো উই ক্যান আওয়ার সেলস, মানে আমরা নিজেরাই সি দ্যাট, দেখতে পাবো যে, বা দেখতে পাই যে দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটা কিভাবে এসেছে।
তাই তো? যে আমরা যদি একটা জীবাশ্মকে দেখে নিজের মধ্যে প্রশ্ন করি যে এই জীবাশ্মটা এখানে এলো কোথা থেকে, এটা কোন প্রাণীর, তাহলে ওটাকে নিয়ে গিয়ে আমরা যদি ল্যাবে রিসার্চ করি আমরা পুরোনো দিনের অনেক গল্প জানতে পারবো। এই যে ডাইনোসর এই পৃথিবীতে একসময় ছিল, ডাইনোসরকে আমরা দেখছি, কিন্তু কিভাবে জানতে পারছি যে ডাইনোসর একসময় ছিল, গোটা পৃথিবীকে রাজ করতো? কিভাবে জানতে পেলাম? জীবাশ্ম থেকে। বই পড়ে তো তুই জানতে পারছো, বিজ্ঞানীরা কিভাবে জানতে পারছে? জীবাশ্মকে পরীক্ষা নিরীক্ষা করে, যে ধর ডাইনোসরের যে হাড়গোড়গুলো ছিল সেগুলোকে জড়ো করছে, প্রথমে জড়ো করে দেখলো যে এত বড় প্রাণী, ওকে, তাদের কটা হাড় ছিল, কত বড় প্রাণী হতে পারে তারা, তাহলে এত বড় প্রাণী মানে ছোট প্রাণীদের উপর তারা কীভাবে অত্যাচার করতো বা কীভাবে তাদেরকে ডমিনেন্স করতো সেই সব জানতে পারতো তারা। ওকে, তাহলে সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী তারা তো বই পড়তে পায়নি, তারা তো বই লিখে, তাহলে তারা জ্ঞানটা কোথা থেকে পায়? তারা জ্ঞানটা পায় প্রকৃতিকে পড়াশোনা করে, তাই তো? তারা প্রকৃতিকে পড়াশোনা করে, প্রকৃতির প্রত্যেকটা জিনিসকে পড়াশোনা করে, এইভাবে তারা জানতে পারে যে আমাদের এই পৃথিবীটা কীভাবে সৃষ্টি হয়েছে।